আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে ক্লাস নিব হলো এক্স-রে। এক্স-রে ক্লাসটা আমি দুইটা ভাগে নিব। প্রথমে আমি নিব এক্স-রে অন রিকেটস, স্কারবি এবং থ্যালাসেমিয়া। এই তিনটা এক্স-রে সম্পর্কে অসপি সম্পর্কে আলোচনা করব এবং ভাইভাতে যে কোয়েশ্চেনগুলা জিজ্ঞেস করে সেই কোয়েশ্চেনগুলো একটু বলবো এবং পরবর্তীতে এক্স-রে চেস্ট রিলেটেড যে কোশ্চেনগুলা তোমাদের যে এক্স-রে গুলা দেয়া হয় সেগুলা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। নাইলে একটা ক্লাস নিলে অনেক লেন্দি হয়ে যায় এবং ধৈর্য আমার এবং তোমাদের কারোরই রাখা সম্ভব হবে না, এই জন্য আমি দুইটা ভাগে ভাগ করে ফেলেছি। আজকে শুরু করা যাক। তো আজকে ফার্স্টে আমি নিব এক্স-রে দেখাবো থ্যালাসেমিয়া এবং কিভাবে আসে। দিস ইজ অ্যান এক্স-রে স্কাল ল্যাটারাল ভিউ এবং এই এক্স-রেটা তোমাদেরকে অসপি একটা স্টেশনে দেয়া থাকবে এবং অনেকবারই এসেছে। প্রশ্ন থাকে আইডেন্টিফাই দ্য এক্স-রে, হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, এবং এর সাথে যে কোনো একটা প্রশ্ন, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য চাইল্ড, হাউ উইল ইউ ট্রিট দ্য চাইল্ড। শর্টে লিখতে হবে, এখানে নাম্বার কম, সময়ও কম, কাজেই লেন্দি করা যাবে না। তো দেখি ফার্স্টে যদি ফার্স্ট কোয়েশ্চেন হয় আইডেন্টিফাই দ্য এক্স-রে, তুমি বলবা যে দিস ইজ এক্স-রে স্কাল ল্যাটারাল ভিউ। আর অন্যান্য অংশ বলতে পারো, না বললেও সমস্যা নাই। শোয়িং, এখানটাই আমার দেখানোর কথা, ওয়াইডেনিং অফ দি ডিপ্লয়েড স্পেস। এখানে ডিপ্লয়েড স্পেসটা আমি আবার দেখাবো, এখানে দেখাচ্ছি। এখান থেকে আমার কার্সারটা খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত হলো ডিপ্লয়েড স্পেস, এটা ওয়াইডেন্ড হয়ে গেছে। আমরা যদি অক্সিপিটাল বোনে খেয়াল করি, এতটুকু ডিপ্লয়েড স্পেস, এবং প্যারাইটাল বোনে এটা কিন্তু ওয়াইডেন্ড হয়ে গেছে। তাইলে আমরা প্যারাইটাল বোন এবং ফ্রন্টাল বোনের যে ডিপ্লয়েড স্পেসটা দেখছি সেটা দেয়ার ইজ ওয়াইডেনিং অফ দি ডিপ্লয়েড স্পেস এবং হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স অর ক্রিউ কাট অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, এই যে এই যে অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাচ্ছি ডিপ্লয়েড স্পেসের মধ্যে, এটাকে আমরা হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স বলছি। এবং অবলিটারেশন অফ দি আউটার টেবল অফ দি ফ্ল্যাট বোন, দ্যাট ইজ কোন বোন, এখানে প্যারাইটাল বোন এবং ফ্রন্টাল বোনের মধ্যে যে ইনার টেবলটা আছে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ ইওর ইনার টেবল। এবং যদি আমি অক্সিপিটাল বোন পর্যন্ত যাই, ইনার টেবলের কন্টিনিউশন আমি সব জায়গায় দেখতে পাচ্ছি, অক্সিপিটাল বোনে, প্যারাইটাল বোনে এবং ফ্রন্টাল বোনে। বাট যদি তুমি অক্সিপিটাল বোন থেকে আউটার টেবলটা দেখো, দিস ইজ ইনার টেবল, দিস ইজ আউটার টেবল। আউটার টেবলটা এখানে আমি অক্সিপিটাল বোনে দেখতে পাচ্ছি, কিন্তু যখনই আমি গেলাম হলো প্যারাইটাল বোনে এবং ফ্রন্টাল বোনে, এখানে কিন্তু এই পর্যন্ত আমার আউটার টেবলটা দেখা যাচ্ছে না। এই জন্য আমি বলছি যে there is obliteration of the outer table of the flat bone. এখানে স্পেসিফিক্যালি যদি বলি, প্যারাইটাল বোন এবং ফ্রন্টাল বোন, এই দুই বোনের মধ্যে আমার আউটার টেবলটা দেখা যাচ্ছে না। এখন এইভাবে এপি ভিউ দিতে পারে, অথবা তোমাদের ভাইভাতে একটা এক্স-রে দিয়ে তোমার পরীক্ষাটা শুরু হতে পারে। তখন তোমাকে বলা হলো আইডেন্টিফাই দ্য এক্স-রে, তুমি বললে এক্স-রে স্কাল, if it is this one, AP view যদি লেখা থাকে হলো AP view হবে এবং showing যে কথা বললাম আমি, widening of the diploid space, hair on end appearance and obliteration of the outer table of the parietal bone. হ্যাঁ, আমি যদি এখানে টেম্পোরাল বোনটা, AP ভিউতে টেম্পোরাল বোনটা খেয়াল করি, এখানে inner table, you can see the continuation over the parietal bone. এই যে inner table and inner table এর continuation parietal bone দেখতে পাচ্ছ, এবং outer table এখানে দেখতে পাচ্ছি আমি টেম্পোরাল bone, বাট এখানে কিন্তু কোনো outer table দেখা যাচ্ছে না। এবং ভাইভাতে কিন্তু তোমাকে অনেক কিছু এখানে স্পেসিফিক্যালি দেখাতে হবে। তুমি যখন অস্পিতে লিখছো, আমি বুঝো বা না বুঝো, মুখস্থ লেখো, যাই লেখো, আমি কিন্তু বুঝিব তুমি বুঝেছো এবং তোমার লেখা দিয়ে তুমি এক্সপ্রেস করেছো এবং তুমি প্রত্যেকটা অংশ চেনো। কিন্তু ভাইবার সময় তোমাকে কিন্তু একটা পেন নিতে হবে, পেনের পয়েন্টিং এন্ডটা ক্লোজ করতে হবে, তারপর পেন দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রত্যেকটা জায়গা। তাহলে ওয়াইডেনিং অফ দি ডিপ্লয়েড স্পেস এখানে কোথায়, প্যারাইটাল বোনে,
এই ডিপ্লয়েড স্পেসটা এখান থেকে ইনার টেবিল থেকে শুরু করে এই যে রেডিও লুসেন্ট এরিয়াটা আছে তার ভিতরে এই পর্যন্ত হলো তোমার ডিপ্লয়েড স্পেস। এর বাইরে এটা কি আমি বলছি, তাহলে এখানে হেয়ার অন অ্যান্ড অ্যাপিয়ারেন্স ইন দি ব্রাইটাল এবং অবলিটারেশন অফ দি আউটার টেবিল। আর এই যে রেডিওলুসেন্ট এরিয়া, এই রেডিওপিক এরিয়ার বাইরে দিস ইজ ইয়োর স্ক্যাল্প, SCALP। এখানে বোঝা যাচ্ছে, কিন্তু এই বনে কিন্তু স্ক্যাল্পটা ভালো বোঝা যাচ্ছে না। তোমাদের মনে আছে যে মনে হয় স্ক্যাল্পটা কি, স্কিন, সি তে কানেকটিভ টিস্যু, এ তে অ্যাপোনিউরোসিস, লুজ এরিওলার টিস্যু অ্যান্ড পেরিওস্টিয়াম। যদি আমি বাইরে থেকে ভিতরে যাই তাহলে স্কাল বোনের বাইরে স্ক্যাল্প, এই স্ক্যাল্পটা এখানে তোমার বোঝা যাচ্ছে হালকা করে। তাহলে তোমাকে ভাইবার সময় আরো সতর্ক হতে হবে। এটাও তাই, যেটা আমি আগে দেখালাম স্কাল ল্যাটারাল ভিউ, সেই একই widening of the diploic space, here on end appearance and obliteration of the outer table of the flat. এখন আমি আরেকটু স্পেসিফিক করি। এই যে ইনার টেবিল এখানে ভালো বোঝা যাচ্ছে, ওখানে এই লাল অ্যারোটা হলো ইনার টেবিল। আর ওয়াইডেনিং অফ দি ডিপ্লয়েড স্পেস এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, ওগুলো আমাদের আগের এক্সরে গুলো আমার কালেকশন। আর হলো এই যে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, আর এখানে এই অ্যারোটা বোঝা যাচ্ছে যে অবলিটারেশন অফ দি আউটার টেবিল অফ দি ফ্ল্যাট বোন। এখানে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্সটা ভালো বোঝা যাচ্ছে, ওগুলাতেও বোঝা যাচ্ছিল। তো এই হলো তোমার এক্সরে রিলেটেড টু থ্যালাসেমিয়া, এবং এক্সরে স্কালটাই দেয়া হয়। আর যে হ্যান্ডের এক্সরে আছে, হ্যান্ডের এক্সরে সাধারণত তোমাকে দেয়া হবে হলো রিকেটসের। তবু আমি এখানে হ্যান্ডের এক্সরেটা একটু বলছি যে থ্যালাসেমিয়াতে কি হয়, লেসি ইনক্রিজ ট্রাবিকুলার প্যাটার্ন, এই ট্রাবিকুলার প্যাটার্নটা বেশি বোঝা যাবে, এবং মোজাইক প্যাটার্ন, এবং দের ইজ অস্টিওম্যালেশিয়া, অস্টিওপেনিয়া। এখন এই এক্সরেটা তোমাদের দেয়া হয় না, যদি কখনো জিজ্ঞেস করা হয় তাহলে যেন বলতে পারো এই জন্য দেখানো। আর কোয়েশ্চেন দোনোটার ক্ষেত্রে যাই দিক না কেন আমি বলছি, যেমন প্রবাবল কোয়েশ্চেন অসপিতে কি দেয়া হয়, আইডেন্টিফাই দ্য এক্সরে এন্ড রাইট ডাউন দি পজিটিভ ফাইন্ডিংস অফ দিস এক্সরে, আমরা অলরেডি বললাম। এবং যে তিনটা পয়েন্টস বললাম সেটাই তোমার আইডেন্টিফাইং পয়েন্টস। আর তোমার এক্সরেটা বলবা যে কিসের এক্সরে, দিস ইজ এক্সরে স্কাল, আইদার এপি ভিউ অর ল্যাটারাল ভিউ। তো হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, তোমাকে বলতে হবে মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ hemolytic anemia, probably thalassemia. How will you investigate the child and write down the principle of treatment of this condition? এগুলা তোমাদের আরো হাজারো প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, শুধু এটা না, রিটেনে, সরি অসপিতে এবং ভাইভাতে যে কোনো ভাবে জিজ্ঞেস করতে পারে। আরো কোয়েশ্চেন হলো why there is widening of the diploid space, এগুলো আমরা পরে টপিক বেসিসে আলোচনা করব। What is extramedullary erythropoiesis, what is ineffective erythropoiesis, complications of blood transfusion, what is hemosiderosis, what are the source of iron, excess iron, organ affected in hemosiderosis, how can you prevent hemosiderosis, এগুলো তোমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আমি আজকে জাস্ট এক্সরেটা চেনানোর জন্যই ক্লাসটা নিচ্ছি মেনলি, আর কিছু কিছু প্রশ্ন উত্তর সহকারে আকারে আলোচনা করব। এখন কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন জিজ্ঞেস করতে পারে। আমি কয়েকটা কোয়েশ্চেনের দিয়েছি, উত্তর দিয়েছি, সব উত্তর পরে আবার কখনো যদি প্রশ্ন উত্তর আকারে আলোচনা করি পরে আমি আবার কথা বলবো ইনশাআল্লাহ। যেমন ট্রান্সফিউশন, ট্রান্সমিটেড ইনফেকশন, আয়রন ওভারলোড। What is hemosiderosis? Abnormal accumulation of iron in the tissue is called hemosiderosis. আর সোর্স অফ আয়রন কোত্থেকে আসে, আমার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন একটা গুড সোর্স অফ আয়রন, আর হলো হেমোলাইসিস হয়ে যে হেম থেকে আয়রন রিলিজ হচ্ছে সেটা একটা সোর্স অফ আয়রন। এবং due to anemia there is excessive iron absorption from the increased iron absorption from gut, এটাও একটা সোর্স অফ আয়রন। তাহলে এইসব জায়গা থেকে আমার আয়রন গুলা বাচ্চাটা পাচ্ছে এবং আয়রন ওভারলোড হচ্ছে। কমপ্লিকেশনস জিজ্ঞেস করে, হ্যাঁ, কার্ডিয়াক কমপ্লিকেশন, লিভার কমপ্লিকেশন, এন্ডোক্রাইন কমপ্লিকেশন, বোন কমপ্লিকেশন, যেমন আদার্স এর মধ্যে ইনফেকশন, ডেন্টাল কমপ্লিকেশন, গ্রোথ রিটার্ডেশন,
হ্যাঁ, লেগ আলসার, এগুলো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন। তবে তোমার এগুলো আমি একটু বলে যাচ্ছি। অর্গান এফেক্টেড মধ্যে কি কি হতে পারে? হার্ট, লাংস, লিভার, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্সোক্রাইন অতটা, প্যানক্রিয়াটিক এনজাইম গুলা কমে যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি। আই কমপ্লিকেশন এন্ড স্কিন কমপ্লিকেশনস। হ্যাঁ, হার্টের মধ্যে কি হয়? মাইক্রোডাল আয়রন টক্সিসিটি or excessive deposition of the iron within the heart. হ্যাঁ, কার্ডিওমেগালি হবে এবং molecular deterioration and ultimately congestive heart failure হয়। অ্যারিথমিয়া হয়ে সাডেন ডেথও হতে পারে। এবং লিভার প্যারেনকাইমাল সিরোসিস, ফাইব্রোসিস এন্ড আলটিমেটলি সিরোসিসও হতে পারে। পালমোনারি রেস্ট্রিকটিভ ইম্পেয়ারমেন্ট এন্ড পালমোনারি ইনসাফিসিয়েন্সি, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তবে এন্ডোক্রাইন প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি পরে বলছি। এক্সোক্রাইনের মধ্যে প্যানক্রিয়াটিক এনজাইম গুলা সিক্রেশন কমে যায় এবং স্কিন পিগমেন্টেশন, ডার্ক পিগমেন্টেশন অফ দি স্কিন, স্কিন কমপ্লেক্সনটা ডার্ক হয়ে যায়। তাহলে এখানে যদি এন্ডোক্রাইন কমপ্লিকেশন গুলো আমরা একটু দেখি, ইট মে involve the thyroid gland, parathyroid gland, pituitary gland, bone arteries and pancreas. Ultimate effect গুলো কি হবে? Short stature, delayed puberty, hypogonadotropic hypogonadism এবং hypothyroidism, hypoparathyroidism, diabetes mellitus। এক একটা গ্ল্যান্ডের ইনভলভমেন্টের জন্য এক একটা প্রবলেম হচ্ছে। hypothyroidism, hypoparathyroidism, delayed puberty, hypogonadism and diabetes mellitus, এইসব গ্ল্যান্ডের ইনভলভমেন্টের জন্য বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা পাচ্ছি। তারপরে আরো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, এখানে হাজারো প্রশ্ন। হ্যাঁ, হেমোলাইটিক অ্যানিমিয়াটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং হেমোলাইটিক অ্যানিমিয়া ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। And confirmatory investigation for diagnosis, definitive treatment of thalassemia. How will you do the counseling with the parents when both the parents are carrier of beta thalassemia minor অথবা একজন ক্যারিয়ার হলো বিটা থ্যালাসেমিয়া মাইনর, একজন হিমোগ্লোবিন ই বেটা থ্যালাসেমিয়া? এটা কিন্তু ভাইভাতে এই প্রশ্নটা খুবই জিজ্ঞেস করে। এখন আরেকটা এক্সরেতে আসি, রিকেটস। হ্যাঁ, এখানে তোমার এক্সরে দিবে একটা, ধরো এই এক্সরেটা দিল, আমি এক্সরেটা দেখাচ্ছি পজিটিভ ফাইন্ডিংস এর জন্য। সাধারণত একটাই এক্সরে দেয় এবং তোমার ভিউটা ওখানে উল্লেখ করা থাকে, পুরাটাই থাকবে। এক্সরে রিস্ট জয়েন্ট রাইট অর লেফট যদি তুমি বুঝতে পারো বলবা, including the lower end of the radius and the ulna and carpal and metacarpal bones. Phalanges যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে বলবা। showing, হ্যাঁ, widening, cupping and fraying at the radial and ulnar metaphysis, radial metaphysis and the ulnar metaphysis, and wide gap between the epiphysis and the metaphysis, and density of the shaft of the radius and ulna are reduced. এখানে এই কয়টা ফাইন্ডিংস আছে। এবং ডিফর্মিটি অফ দি লং বোন এখানে আমরা দেখতে পাচ্ছি। and there is green stick fracture, ফ্র্যাকচার হয়েছে কিন্তু এখানে একটা কাঁচা গাছের কঞ্চি ভাঙতে চেষ্টা করলে যেরকম বেঁকে যায় এরকম বেঁকে গেছে বিধায় এটাকে বলছে যে গ্রিন স্টিক ফ্র্যাকচার। এবং ডিফর্মিটিটা আসলে এখানে অতটা বোঝা যাচ্ছে না, যেটা আমরা পায়ে দেখি পোয়িং, হ্যাঁ, ওই ধরনের ডিফর্মিটিটা, এটা এখানে ফ্র্যাকচার। তাহলে আমরা পয়েন্টস গুলো আবারও দেখবো, পরে একটা এক্সরে দেখাচ্ছি, এটা দেখি আমরা। এটাও একটা এক্সরে অফ বোথ রিস্ট জয়েন্ট showing lower end of the radius and ulna and carpal, metacarpal bones and phalanges of both the right and left hand. আর এখানে একটা লেফট হ্যান্ড। হ্যাঁ, সবকিছু কিন্তু বলতে হবে। আইডেন্টিফাই দ্য এক্সরে হলে অন্তত পজিটিভ কি কি আছে সেটা শোয়িং, তারপরে তুমি পজিটিভ ফাইন্ডিংস গুলো বলবা। আরেকটা জিনিস আমি এখানে একটু উল্লেখ করতে চাই,
এই যে ওয়াইড গ্যাপ মানে বিরাট গ্যাপ না, হ্যাঁ এইটুকু গ্যাপই তোমার জন্য গ্যাপ। এটা হলো এপিফাইসিস, এখানে হলো মেটাফাইসিস। ইনক্রিজ গ্যাপ বিটুইন দি এপিফাইসিস এন্ড দি মেটাফাইসিস, এইগুলা কিন্তু কার্পাল বোন, এগুলা কিন্তু কার্পাল বোন। এখানে এপিফাইসিস এন্ড দি মেটাফাইসিস, এখানে কিন্তু এপিফাইসিস সেন্টার অফ অসিফিকেশন অ্যাপিয়ার করে নেই, এখানে দেখা যাচ্ছে না। এটা কিন্তু কার্পাল বোন, এত দূরে না, এটা এপিফাইসিস না, কিন্তু এটা কার্পাল বোন। এই দুটো কার্পাল বোন, এখানে সেন্টার অফ অসিফিকেশন অফ এপিফাইসিস অ্যাপিয়ার করেনি বিধায় এখানে আমি ওয়াইড গ্যাপ বিটুইন দি এপিফাইসিস এন্ড দি মেটাফাইসিস বলতে পারছি না, কিন্তু আমি এখানে বলতে পারছি, এখানে বলতে পারছি। কাজেই তোমার ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট যে তুমি প্রত্যেকটা স্ট্রাকচার রেডিওলজিক্যালি চিনতে পারছো কিনা, প্রত্যেকটা পয়েন্ট ঠিক মতো বলতে পারছো কিনা, এবং সেটা অবশ্যই একটা পেন দিয়ে তোমাকে দেখাতে হবে। হ্যাঁ, আঙ্গুল কখনো ইউজ করবে না একটা এক্সরে পয়েন্টিং এর জন্য। হ্যাঁ, পজিটিভ ফাইন্ডিংস এক্সরেতে দেখাতে গেলে কখনো হাত ইউজ করবে না, আঙ্গুল ইউজ করবে না, পেন ইউজ করবা। এবং পেন্সিল থাকলেও যে পাশে লেখা হয় না সেই পাশে, মানে উল্টা দিক দিয়ে তোমাকে পয়েন্টিং করতে হবে। আচ্ছা, এখন এই যে ভেঙে ভেঙে গেছে, এখানে আমি ফ্রেইং কি, হ্যাঁ আচ্ছা, মেটাফাইসিস তো একটা শার্প বর্ডার থাকে, কিন্তু এখানে মার্জিন অফ দি মেটাফাইসিস লুজেস ইটস শার্প বর্ডার, এখানে শার্প বর্ডার নাই, ভেঙে ভেঙে আছে, এটাকে বলছি আমরা ফ্রেইং। এই যে লাল বরাবর যদি আমি দেখি, এটা মেটাফাইসিসের যে এন্ডটা, সেটাকে বলছি ফ্রেইং অফ দি মেটাফাইসিস। তারপরে নরমালি থাকে হলো এই যে মেটাফাইসিসটা, এজ অফ দি মেটাফাইসিস থাকে কিরকম, নরমালি থাকে হলো কনভেক্স, স্মুথ এন্ড কনভেক্স। হ্যাঁ, এটা হয়ে গেছে ইনস্টেড অফ কনভেক্সিটি ইট বিকেম কনকেভ, এই জন্য এটাকে এখানে এটাকে বলছে যে কাপিং, এই অ্যাপিয়ারেন্সটাকে বলছে কাপিং। এবং ওয়েট বিয়ারিং এবং স্ট্রেসের জন্য আনক্যালসিফাইড বোন গুলা ওয়াইডেন্ড হয়ে যায়, ওয়াইডেনিং অফ দি মেটাফাইসিস। স্প্লেইং অর ওয়াইডেনিং, আমরা ওয়াইডেনিং বলবো। তাইলে তিনটা পয়েন্ট হলো কি, ফ্রেইং, কাপিং এন্ড ওয়াইডেনিং অফ দি মেটাফাইসিস, ঠিক আছে, অফ রেডিয়াস এন্ড আলনা। ঠিক আছে, এখানে কিন্তু ওয়াইড গ্যাপ, দিস ইজ ইয়োর epiphysis and the metaphysis, there is wide gap between the epiphysis and the metaphysis। ঠিক আছে, তাহলে আমার এই পয়েন্টস গুলা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এখন প্রবাবল কোয়েশ্চেন, তুমি অস্পিতে আসলে সব লিখে দিলা, কিন্তু আমরা বুঝলাম যে তুমি বুঝেই লিখেছো, কিন্তু ভাইবার সময় প্রত্যেকটা পয়েন্টস তোমাকে পয়েন্টিং করে দেখাতে হবে এবং কারেক্ট ওয়েতে বলতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। খালি মুখস্থ বললে হবে না, বলতে হবে, প্লাস হলো তোমাকে পয়েন্টিং করে দেখাতে হবে যে এই জায়গায় ফ্রেইং, ওয়াইডেনিং হয়েছে, ফ্রেইং হয়েছে, কাপিং হয়েছে, পয়েন্ট করে, এবং তোমাকে এক্সরের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট দেখাই দিতে হবে। and increase gap between the epiphysis and the metaphysis। এখন probable question গুলা, identify the x-ray and write down the positive findings of this x-ray, তোমরা বলতে পারবা by this time। আমি বললাম my radiological diagnosis is rickets and what are the clinical features of this condition, other question gula, how will you investigate the child for diagnosis, how will you treat the condition, or how will you prevent the condition, বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে। আরেকটু আমি ক্লিনিক্যাল ফিচারটা বলবো এখানে পরে। তো আইডেন্টিফাই দ্য এক্স-রে এন্ড রাইট ডাউন দি পজিটিভ ফাইন্ডিংস অফ দিস এক্স-রে, অলরেডি আমি আলোচনা করেছি। মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ রিকেটস, এটা বললাম। এখানে কি, হাউ উইল ইউ ট্রিট দ্য কন্ডিশন, ভিটামিন ডি অ্যান্ড অ্যাডিকুয়েট নিউট্রিশনাল ইনটেক অফ ক্যালসিয়াম। এখন কিভাবে কি দিবা এটা কিন্তু জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট, যে হাউ উইল ইউ গিভ ভিটামিন ডি ইন এ চাইল্ড হু ইজ সাফারিং ফ্রম রিকেটস। তাহলে ট্রু স্ট্র্যাটেজিস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ভিটামিন ডি, একটা হলো স্টস থেরাপি, আরেকটা হলো অল্টারনেটিভ
ডেইলি হাই ডোজ ভিটামিন থেরাপি। স্ট্রস থেরাপিতে 3 to 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি দেওয়া হবে ওরালি অথবা ইন্ট্রামাসকুলারলি। আমরা ওরালি প্র্যাকটিস করি 2 to 4 ডোজেস ওভার 1 ডে, একদিনে 2 থেকে 4 ভাগে দিব। অথবা অল্টারনেটিভ ডেইলি হাই ডোজ ভিটামিন ডি doses ranging from 2000 to 5000 international unit over 4 to 6 weeks এভাবে আমরা দিয়ে যাব। Either strategy should be followed by daily vitamin D intake of 4000 international unit per day। তার মানে আমি 4 থেকে 6 সপ্তাহ পরে প্রথমে তো 4 থেকে 6 সপ্তাহ 2000 থেকে 5000 ইন্টারন্যাশনাল ইউনিট আমি ডেইলি দিলাম। তারপরে আমি ওকে এনশিওর করব রেগুলার ভিটামিন ডি ইনটেকের জন্য। যদি 1 বছরের কম হয় সেই বাচ্চাকে রেগুলার ডেইলি ইনটেক এনশিওর করব 400 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে, এবং 1 বছরের বেশি হলে সেটা সেই বাচ্চাকে দিব আমি 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। এবং অবশ্যই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে 350 to 1000 মিলিগ্রাম পার ডে করে আমি ভিটামিন ডি দিয়ে ক্যালসিয়াম দিয়ে যাব along with ভিটামিন ডি। এখন how will you investigate the child? হ্যাঁ, I have to see the serum calcium এবং serum inorganic phosphorus, parathermone, alkaline phosphatase, 125 dihydroxycholic aciferol, এবং এগুলা হলো নিউট্রিশনাল রিকেটস এর জন্য। এবং আদার সেকেন্ডারি কজ অফ রিকেটস এর জন্য আমি যেমন রেনাল রিকেটস এর জন্য সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেক্ট্রোলাইট, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের জন্য কিছু ইনভেস্টিগেশন, হ্যাঁ, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এগুলো আমাকে দেখতে হবে। কিন্তু তোমাদের জন্য নিউট্রিশনাল রিকেটসটা অবশ্যই জানতে হবে, এবং এখানে ক্যালসিয়াম নরমাল থাকে বা কমে যায়, ইনঅর্গানিক ফসফরাস কমে যায়, প্যারাথরমোন বেড়ে যায়, অ্যালকালাইন ফসফেটেজ বেড়ে যায়, এবং ভিটামিন ডি লেভেল কমে যায়। হ্যাঁ, এগুলা তোমাকে পজিটিভ ফাইন্ডিংস সহ, প্রবাবল ফাইন্ডিংস সহ তোমাকে লিখতে হবে। এখন what are the clinical features of this condition? এখন ক্লিনিক্যাল ফিচার্সটা খুবই ইম্পর্টেন্ট। একটা বাচ্চা যদি থাকে তোমাকে অবশ্যই দিয়ে দিবে, এবং তোমাকে জানতে হবে কি কি ডিফর্মিটিস হয় বাচ্চাদের। যেমন জেনারেল ফিচার্স কি কি থাকে: ফেলিউর টু থ্রাইভ, লিস্টলেসনেস, প্রোট্রুডেড অ্যাবডোমেন, মাসেল উইকনেস, স্পেশালি প্রক্সিমাল মাসেলস গুলা উইক থাকে, এবং ফ্র্যাকচার হতে পারে বাচ্চাদের। এবং হেডের মধ্যে আমি কি পাবো? ক্রেনিওটেবিস। আমি বলছি ক্রেনিওটেবিস কি। ফ্রন্টাল বজিং, এটা তোমরা জানো, ফ্রন্টাল বজিং এবং প্যারাইটাল প্রমিনেন্স থাকে বেশি, এদের প্যারাইটাল প্রমিনেন্স থাকে, এবং ডিলেড ক্লোজার অফ দি ফন্টানেলি, এবং ডিলেড ডেন্টেশন এবং ডেন্টাল ক্যারিজ কমন থাকে এদের। আচ্ছা, এক্সট্রিমিটিস গুলা খেয়াল করলে রিস্ট, there is enlargement of the wrist and ankle joint. আমি ছবি দেখাবো। ভালগাস অর ভ্যারাস ডিফর্মিটিস থাকতে পারে, এবং ওয়াইড স্প্রেড ডিফর্মিটি, যেমন উইন্ড সুইপ ডিফর্মিটি, এটা আমি দেখাবো ছবি। উইন্ড সুইপ ডিফর্মিটি, কম্বিনেশন অফ দি ভালগাস and deformity in one leg, varus deformity in another leg, এবং anterior going of the tibia or femur থাকতে পারে কক্সা ভেরা। ব্যাকের মধ্যে থাকতে পারে স্কোলিওসিস, কাইফোসিস অর লর্ডোসিস। আমি দেখাচ্ছি ছবিগুলা, বিশেষ করে লিম্বের যে ডিফর্মিটি গুলা সেগুলা দেখাচ্ছি। আচ্ছা, ক্রেনিওটেপসটা আমি বলছি সফটেনিং অফ দি ক্রেনিয়াল বোনস and can be detected by applying pressure at the occiput or over the parietal bone. এখন যদি প্যারাইটাল বোন অথবা অক্সিপুটে যদি একটা প্রেসার ক্রিয়েট করা হয়, তখন যে বোনসটা সফট হয়ে গেছে এটা ফিল করা যাবে, এবং সেন্সেশনটা কিরকম হবে? সিমিলার টু প্রেসিং ইনটু আ পিং পং বল। একটা পিং পং বলের মধ্যে যদি আঙ্গুল দিয়ে চাপা দিলে যে সেন্সেশনটা হবে, সেই রকমই ক্রেনিওটেবিসের সেন্সেশনটা।
আচ্ছা, আর কোথায় পাওয়া যায় ক্রেনিওটেবিসে? যেমন অস্ট্রোজেনেসিস ইন পারফেক্টা হাইড্রোকেফালাস, এই কন্ডিশন দুইটাতেও ক্রেনিওটেবিস পাওয়া যায়। আর রিকেটসে তো আমরা দেখছি। এই ছবিটা দেখা যাচ্ছে যে ওয়াইডেনিং অফ দি রিস্ট জয়েন্ট। তাহলে গ্রোথ প্লেট ওয়াইডেনিং ইজ অলসো রেসপন্সিবল ফর এনলার্জমেন্ট অফ দি রিস্ট জয়েন্ট। এখানে আমি রিস্ট জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টও ওয়াইডেন্ড হয়ে যায়। অ্যাঙ্কেলটা এখানে দেখানো হয়নি। আচ্ছা, জেনোভালগাম ডিফর্মিটি অর নকটিনি, হ্যাঁ, the lower extremities turn inward, এখানে ইনওয়ার্ড টার্ন হয়ে গেছে এবং causing the appearance of the knee to be touching while ankles remain apart, মানে নি দুটো লেগে আছে কিন্তু অ্যাঙ্কেল দুটো সরে আছে, এটাকে আমরা বলছি, এই অবস্থাটাকে জেনোভালগাম ডিফর্মিটি অর নকটিনি। আর জেনোভেরাস মার্ক বাই আউটওয়ার্ড গোয়িং অফ দি নি, এখানে আউটওয়ার্ড গোয়িং এন্ড ফিট এন্ড অ্যাঙ্কেলটা টাচ করে আছে। তাহলে এখানে নি দুটো দূরে, ফিট এন্ড অ্যাঙ্কেল টাচ করে আছে, এখানে নি দুটো কাছে, ফিট এন্ড অ্যাঙ্কেল দূরে সরে আছে। তাহলে এটা হলো আমার জেনোভালগাম, এটা হলো জেনোভেরাস। হ্যারিসন গ্রুভ অর হ্যারিসন সালকাস, হ্যাঁ, এখানে একটা গ্রুভ থাকে along the attachment of the diaphragmatic muscle, এটাকে বলা হয় হ্যারিসন গ্রুভ। আর র্যাকিটিক রোজারি, এই যে বিডিং at the costochondral junction, এটা কোথায় হয়? there is widening of the chondral end of the ribs giving rise the appearance of the rachitic rosary. এটা ভালো বোঝা যাচ্ছে না? এটাতে বোঝা যাচ্ছে এই গুটি 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 যে দেখা যাচ্ছে, এটা হলো, আমরা জানি একটা রিবের দুইটা এন্ড, একটা ভার্টিব্রাল এন্ড, একটা হলো কন্ড্রাল এন্ড। এই কন্ড্রাল এন্ড অফ দি রিব গুলো ওয়াইডেন্ড হয়ে যায় এবং দিস গিভস দি অ্যাপিয়ারেন্স অফ দি র্যাকিটিক রোজারি। আর ওয়েন্ড শেপড ডিফর্মিটি আমি বলেছিলাম, এটা হলো একটা লিম্বে হলো জেনোভালগাম ডিফর্মিটি এন্ড জেনোভেরা ডিফর্মিটি। জেনোভেরা ডিফর্মিটি এই লেগে, রাইট লেগে জেনোভেরা ডিফর্মিটি এন্ড লেফট লেগে জেনোভালগাম ডিফর্মিটি। তো এইটাকে বলা হয় উইন্ড শেপড অ্যাপিয়ারেন্স আর উইন্ড শেপড ডিফর্মিটি। আর কক্সা, জেনো মানে নি, কক্সা মানে হিপ। কক্সা ভারা ইজ এ ডিফর্মিটি অফ হিপ, এটা হিপের একটা ডিফর্মিটি। কেন হয়? The angle between the head and the shaft of the femur is reduced less than 120 degree. তো আমি এটা বোঝানোর জন্য, এখানে কিন্তু ডিফর্মিটিটা এইখানে হয়, যেমন নরমালি এই ফিমারের লং অ্যাক্সিসের, হেডের যে লং অ্যাক্সিস এবং শ্যাফটের যে লং অ্যাক্সিস, এটা একটা অ্যাঙ্গেল তৈরি করে, এই অ্যাঙ্গেলটা 120 to 135 নরমালি, এবং এই অ্যাঙ্গেলটা যখন কমে যায়, 120 ডিগ্রির কম হয়ে যায়, তখন কক্সাভেরা ডিফর্মিটি হয়। কক্সাভেরা ডিফর্মিটির ইফেক্ট হিসাবে কি পাওয়া যায় রিকেটসে? যেমন মাইল্ড লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি, অ্যাবডাক্টর উইকনেস এন্ড প্রমিনেন্ট গ্রেটার ট্রকেন্টার। এখানে গ্রেটার ট্রকেন্টারটা ইজিলি ফিল করা যায়। আর মাইল্ড শর্টেনিং অফ দি লিম্বস, মানে মাইল্ড লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি, দুইটার লেন্থ একরকম হবে না এবং বাচ্চা অ্যাবডাক্ট করতে পারবে না ইজিলি পাটা। দিস ইজ কক্সাভেরা ডিফর্মিটি। আর স্কারভি সম্পর্কে আরেকটু বলবো আমরা আজকে। দিস ইজ দ্য লাস্ট এক্সরে। আর ওখানে প্রশ্ন কিন্তু অনেক ধরনের হতে পারে, যেগুলা আমি অলরেডি বলেছি, এর বাইরেও তোমাকে প্রশ্ন করতে পারে, মানে পুরো টপিকসটাই তোমাকে জানতে হবে রিকেটস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ইন অসপি, ইন ভাইভা, ইন রিটেন, সব জায়গাতেই তোমাকে জানতে হবে, এবং কেস থাকলে শর্ট কেস কিন্তু দিয়ে দিবে। স্কারভি, তোমার এখানে প্রশ্ন করতে পারে, আইডেন্টিফাই দ্য এক্সরে এন্ড রাইট ডাউন দি পজিটিভ ফাইন্ডিংস। আচ্ছা, এখন আমরা
একটু আমি এখানে এক্সরেটা একটু কমপ্লিকেটেড এক্সরে, কিন্তু আমরা জাস্ট নি এর অংশটা দেখব, আমরা অ্যাঙ্কেল দেখব না। অ্যাঙ্কেলটা তোমরা এখানে ভুলে যাও। তাহলে পজিটিভ ফাইন্ডিংস কি? গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, ঘষা কাচের মতো হয়ে যাবে অ্যাপিয়ারেন্স অফ দি লং বোনস। এবং পেন্সিল থিন কর্টেক্স, এখানে পেন্সিল থিন কর্টেক্সটা এখানে ফিবুলাতে ভালো বোঝা যাচ্ছে, একটা চিকন কর্টেক্সটা খুব সরু হয়ে গেছে, পেন্সিল থিন কর্টেক্স। হ্যাঁ, রেরিফ্যাকশন আর লুসেন্সিস অ্যাট দি মেটাফাইসিস। এই যে লুসেন্সি, তার আগে বলে নিই ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন। দিস ইজ ইয়োর ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন। আমরা ফিমার অ্যান্ড টিবিয়া প্রত্যেকটাতে কিন্তু ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন দেখতে পাচ্ছি। এই যে এই লাইনটাকে বলছি আমরা ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন। ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন, হোয়াইট লাইন এটা তত স্পষ্ট না। এবং আন্ডারনিথ দি ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন দেয়ার ইজ এ রেডিওলুসেন্ট এরিয়া। এইটা এখানে একটু রেডিওলুসেন্ট এরিয়া, একটু রেডিওলুসেন্ট এরিয়া। হ্যাঁ, এটাকে রেডিফ্র্যাকশন অর লুসেন্সিস অফ দি মেটাফাইসিস, অ্যাট মেটাফাইসিস। অথবা এটাকে বলা হয় ফ্র্যাকচার জোন, আসলে ফ্র্যাকচার না, কিন্তু এটাকে ফ্র্যাকচার জোনও বলা হয়। হ্যাঁ, এবং স্মল কর্নার ফ্র্যাকচার অর কর্নার স্পার, এখানে দেখো এখানে যে মিডিয়ালি যে ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইনটা, যে প্রজেক্টেড এরিয়াটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় স্মল কর্নার ফ্র্যাকচার। সরি, এখানে দেখা যাচ্ছে, এখানে একটু দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, অর কর্নার স্পার। আর হোয়াইট লাইন অর ডেন্স জোন অফ প্রভিশনাল ক্লাসিফিকেশন, এটা আমি বলছি এখানে হোয়াইট লাইন অর ডেন্স জোন অফ প্রভিশনাল ক্লাসিফিকেশন, এটাকে বলা হয় ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন। অ্যান্ড রিঙ্গিং অফ দি এপিফাইসিস, আমি এই এপিফাইসিসের মাঝখানটা আমার গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, এবং এটা একটা সারাউন্ডেড থাকবে একটা লাইন দিয়ে, এবং এটাকে বলা হয় রিঙ্গিং অফ দি এপিফাইসিস। মনে হবে যেন এটা একটা রিং দিয়ে আবৃত করে রেখেছে, মানে এখানে একটা লাইন দেখা যাচ্ছে। এপিফাইসিস একটা সারাউন্ডেড বাই এ হোয়াইট বর্ডার, এটাকে বলছে রিঙ্গিং অফ দি এপিফাইসিস। এবং পেরিওস্টাল এলিভেশন ডিউ টু সাবপেরিওস্টাল হেমোরেজ, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে একটু আমরা আসি, এটা হলো আমরা বলেছি ডটেড অ্যারো, যেটা সেটাকে বলেছি হলো হোয়াইট লাইন, ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন। হ্যাঁ, আর এটা হলো এই যে প্রজেক্টেড এরিয়াটা কর্নার স্পার, সলিড অ্যারো যেটা। হ্যাঁ, এই যে সলিড অ্যারো এখানে বলেছি, স্মল কর্নার ফ্র্যাকচারস, কর্নার স্পার, যেটাকে সলিড অ্যারো দিয়ে বুঝিয়েছি এই এক্সরেটাতে, কর্নার স্পার। আর এটা হলো ফ্র্যাঙ্কেলস হোয়াইট লাইন। এখানে আমি ground glass appearance of the epiphysis, and it is surrounded by a white line. This is ringing of the epiphysis. এখানে দেখো ringing of the epiphysis. এখানে অতটা স্পষ্ট না, আগের এক্সরেটা খুবই পজিটিভ ফাইন্ডিংস গুলো খুবই স্পষ্ট। এই এক্সরে এবং এখানে পেরিওস্টাল এলিভেশন ডিউ টু সাবপেরিওস্টাল হ্যামোরেজ। এখন হ্যামোরেজ কেন হয়? ক্যাপিলারি ব্লিডিং হয় এবং ক্যাপিলারি ইন্টিগ্রিটি লস্ট হয়ে যায় ডিউ টু ডিফেক্টিভ ইন দি কোলাজেন। এখন ভিটামিন সি কি ফাংশন করে? ভিটামিন সি হেল্পস ইন ফরমেশন অফ কোলাজেন। কোলাজেন যেসব জায়গায় আছে সেই সব জায়গায় তোমার ডিস্টারবেন্স হবে। এখন এই হেমোরেজটা হয়, হেমোরেজ হয়ে পেরিওস্টাল এলিভেশন হয়, এবং দিস ইজ ভেরি পেইনফুল। এবং পেরিওস্টাল এলিভেশনটা তখনই ভিজুয়ালাইজড হবে যখন এই এরিয়াসটা ক্যালসিফাইড হবে, তখন তোমার ক্যালসিয়াম ডিপোজিশন হবে, তখন তোমার এই রেডিও ওপেক
এরিয়াটা বোঝা যাবে। এখন এখানে একটু আমরা দেখি, এটা একটা ডায়াগ্রাম, epiphysis, ground glass appearance and the ringing of the epiphysis। এটা ডায়াগ্রামেটিক একটা পিকচার, যেটা দিয়ে সহজে যাতে বোঝা যায় এই জন্য আমি দিয়েছি। এটা Frankel's white line or dense zones of provisional calcification or white lines of Frankel's, and this is radiolucent area underneath the Frankel's white line, subperiosteal hemorrhage with periosteal elevation, এবং কর্নার স্পার, এখানে যে ফ্যালকন স্পার অর কর্নার স্পার একই জিনিস। তো এগুলা এখানে ফাইন্ডিংস একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন। এটা Frankel's white line and the radiolucent area or fracture zone। এখানে আমরা দেখছি যে এই লাইনটা হলো পেন্সিল থিন কর্টেক্স, Frankel's white line, এইটা হলো radiolucent area, ringing of the epiphysis। এখানে তোমার এই যে এই বাচ্চাটার subperiosteal hemorrhage, periosteal elevation with subperiosteal hemorrhage, এখানে ভালো বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে। এবং অ্যাপিয়ারেন্সটা দেখো, frog like position, periosteal subperiosteal hemorrhage is very painful, এত বেশি পেইনফুল থাকে যে বাচ্চা পা নড়াতে চায় না এবং বিছানার সাথে পা ফেলে রাখে। এটাকে বলা হয় সিটো প্যারালাইসিস। মনে হয় যেন প্যারালাইসিস, আসলে কিন্তু তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম নাই। পেইনফুল লিম্বের জন্য সে পাটা এমন ভাবে ফেলে রাখছে মনে হয় যেন প্যারালাইজড হয়ে গেছে, বাট দিস ইজ নট ডিউ টু প্যারালাইসিস, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড সিউডো প্যারালাইসিস। এখানে ভিটামিন সি বা স্কারবি এক্সরে যদি ভাইবাতে দেওয়া হয়, যে কোনো ধরনের ক্লিনিক্যাল ফিচার্স দিতে পারে, জিজ্ঞেস করতে পারে, এবং কিভাবে তুমি প্রিভেন্ট করবা, কোন বয়সে বেশি হয়, হ্যাঁ, কারণ মানে কি সমস্যা হয়, প্যাথোফিজিওলজি জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এগুলো তোমাদের জানতে হবে, ইন ডিটেইল জানতে হবে। আমি এক্সরেটা বেশি মানে জোর দিয়েছি যাতে করে এক্সরে চিনতে অন্তত পরীক্ষার সময় সমস্যা না হয়। আরেকটা জিনিস আমার, যেমন রেকিটিক রোজারি একটা টার্ম ছিল, স্করবিউটিক রোজারি একটা টার্মিনোলজি আছে। This is your scorbutic rosary and this is rachitic rosary. Almost similar but mechanism is different. জায়গা একই কিন্তু দুই মেকানিজম হয়। তাহলে scorbutic rosaryটা কেন হয়? It is the sharp angulation with or without beading or rosary formation. অ্যাঙ্গুলেশনের জন্য এটা ভিজুয়ালাইজড হয়, হ্যাঁ, এবং অ্যারাইজিং অ্যাজ এ রেজাল্ট অফ ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দি স্টার্নাম। স্টার্নামটা একটু ব্যাকওয়ার্ড ডিসপ্লেসড হয়ে যায় এবং এই অ্যান্টেরিয়র এন্ড অফ দি রিবস আর ভিজুয়ালাইজড, হ্যাঁ, গিভিং রাইজ টু দি অ্যাপিয়ারেন্স অফ স্করবিটিক রোজারি। তাহলে এখানে কিন্তু widening of the anterior end of the ribs বা chondral end of the ribs যেটা নাকি রিকেটস হয়, সেটা কিন্তু এখানে হচ্ছে না স্করবিউটিক রোজারিতে। এখানে স্টার্নামটা রিপ্রেসড হয়ে যাচ্ছে এবং শার্প অ্যাঙ্গুলেশন অফ দি with or without beading or rosary formation of the ribs। এই শার্প অ্যাঙ্গুলেশনটা অনেক সময় ভিজুয়ালাইজড হয় এবং সেটা যে অ্যাপিয়ারেন্সটা দেয় সেটাকে আমরা বলছি যে স্করবিউটিক রোজারি। আর র্যাকিটিক রোজারি বললাম, it is a bead-like enlargement at the costochondral junction। এটা কেন হয়? ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। প্রবাবল কোশ্চেন তোমার একই রকম, আইডেন্টিফাই দ্য এক্স-রে and write down the positive findings of this X-ray and radiological diagnosis কি তোমার, how will you treat the condition, write down the clinical features of this condition,
ডিটেইল তোমাকে জানতে হবে। তো এইগুলা হলো রিলেটেড কোয়েশ্চেন। আমি আনসার গুলা আশা করি তোমরা জানো। আমি আজকে আলোচনা তেমন করি নাই, খালি এক্সরে গুলা চেনানোর জন্যই আমি মেইনলি এই ক্লাসটা নিলাম। তো আর একটু বলে নিচ্ছি এখানে, হাউ উইল ইউ ট্রিট দ্য কন্ডিশন ভিটামিন ডি সি সাপ্লিমেন্টেশন স্কারবিতে, এবং 100 to 200 milligram per day orally or parenterally to ensure rapid and complete cure. এবং ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট ইজ সিন উইদিন আ উইক ইন মোস্ট কেসেস, খুব তাড়াতাড়ি দেখা যায়, বাট ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে 3 মাস ফর কমপ্লিট রিকভারি। সেখানে ক্লিনিক্যাল ফিচার একটু বলেছি আমি, এখানে ইরিটেবিলিটি থাকে, লস অফ অ্যাপিটাইট, লো গ্রেড ফিভার, মাস্কুলোস্কেলেটাল পেইন। মাস্কুলোস্কেলেটাল পেইনটা কেন? পেরিওস্টিয়াল এলিভেশন ডিউ টু সাবপেরিওস্টিয়াল হ্যামোরেজ, এটার জন্য খুবই, দিস ইজ ভেরি পেইনফুল। অ্যান্ড টেন্ডারনেস অফ দি লিমস, সিউডো প্যারালাইসিস আমি এক্সরেতে বলেছি। এবং অনেক সময় হয় কি, আরেকটা বলেছি রোজারি অ্যাট দি কোস্টোকন্ড্রাল জাংশন, and depression of the sternum are the other typical feature. আর গামের মধ্যে কি পাওয়া যায়? গামটা দেখতে ব্লুইশ পার্পল হয়, স্পঞ্জি হয়, এবং swelling of the mucous membrane স্পেশালি ওভার দি আপার ইনসিজার টিথ, এর বরাবর যে গামটা থাকে সেখানে তোমার ব্লুইশ পার্পল স্পঞ্জি গাম দেখা যায়। এবং স্কিনে কি দেখা যায়? পিটিকি পারপুরা অরেগামোসিস at the pressure point, archiepistexis, gum bleeding, perifollicular hemorrhage, poor wound healing, fracture healing poor হয়, এবং hyperkeratosis of the hair follicle, arthralgia, muscle weakness, এগুলা ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স তুমি পেতে পারো। This is rachitic scorbutic rosary, perifollicular পিটিকি স্ক্যারবি, আর স্পঞ্জি গাম। তো ছবিগুলো দেখলাম। সো দিজ আর দি ক্লিনিক্যাল ফিচার্স। তোমাদের সুন্দর করে বলতে হবে মুখে কি পাওয়া যায়, স্কিনে কি পাওয়া যায়, নোজে দেখলা, স্কিনে বললাম, তারপর আর কি জেনারেল ফিচার কি সবই বলবা তোমরা। হ্যাঁ, চেস্টে কি পাওয়া যায়, জেনারেল অ্যাপিয়ারেন্স কেমন হয়, এগুলো ক্লিনিক্যাল ফিচার্স একদম সুন্দর করে গুছায় তোমরা পরীক্ষার সময় বলবা। হ্যাঁ, তবে মেইন আসে হলো তোমাদের অবশ্যই এক্সরেতে এই যে তিনটার মধ্যে মেইন ইম্পর্টেন্ট হলো থ্যালাসেমিয়ার এক্সরেটা এবং রিকেটসের এক্সরেটা মাস্ট। স্কারবিটা দিতে পারে, কারণ স্কারবিও তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ফর ইয়োর এক্সাম। সো থ্যাংক ইউ টুডে। আমি নেক্সট ক্লাসে তোমাদের এক্সরে চেস্ট রিলেটেড ব্যাপারগুলো আলোচনা করব। এক্সরে চেস্টে নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এদের কমপ্লিকেশনস, তারপর হলো প্লুরাল ইফিউশন, কনসলিডেশন, কলাপস কনসলিডেশন, তারপরে কার্ডিওমেগালি, এগুলা তোমাদের এক্সরে একটু আলোচনা করব। আরো কিছু এক্সরে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।